আমি আপনাদের একটা মেকআপ ক্লাস নিব, আমার ইচ্ছা আছে, যেহেতু আমরা লাস্ট ক্লাসটা করি নাই। তো এটার জন্য এই উইক আমি চেষ্টা করব 21 তারিখে নিতে। 21শে ফেব্রুয়ারি যেদিন, ওই দিন আমি আমার ইচ্ছা আছে আমি একটা মেকআপ ক্লাস নেব। আমি আপনাদের সিআর এর সাথে কমিউনিকেট করে দেন আপনাদের গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো ইফ আই টেক দ্য মেকআপ ক্লাস। আমি এখনো শিওর না, আই এম নট শিওর। সো যদি নেই আমি এটা করবো, আমি এটা জানায় রাখলাম। আজকে ক্লাসে আমরা যেটা, আজকে আমাদের লেকচার অফিসিয়ালি লেকচার 5। সো আজকে ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে ডেপ্রিসিয়েশনে চলে যাব। তো তার আগে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অংশতে একটা জায়গা বাকি ছিল, সেই একটা আমরা আমাদের একটা প্র্যাকটিস ম্যাথ দেওয়া ছিল যেটা স্যাম্পল ম্যাথ, সেটা আমরা সলভ করব। এবং হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এরও কিছু আইডিয়া পেয়েছি, সেই কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এরও একটা ম্যাথ আমরা খুব ফাস্ট আমরা আসলে কমপ্লিট করে ফেলবো। এবং আমরা লাস্ট ক্লাসে যে রেকর্ডেড ভার্সনটা দিয়েছি, ইফ আই এম নট রং, সেখানে দেখবেন যে আমি কিন্তু আপনাদের যে ইয়াটা আছে, দ্যাট মিনস আপনাদের যে আমি বইটা শেয়ার করেছি আপনাদের সাথে, পিডিএফ ফাইলটা, এখানের আমি বলেছি যে এইটার এক্সাম্পল 2, 3, 4, 5 এই সবগুলো কিন্তু করতে আপনাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে 2, 3, 4, 5 আর দেন মনে হয় 7 এগুলো কিন্তু আপনাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে করতে বলেছি, হুইচ মিনস এগুলা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। এটা লাস্ট ক্লাসের লেকচার থেকে এটা আসবে। আমি কি বুঝাতে পারছি? এবং ওখানে একটা স্যাম্পল ম্যাথ দেওয়া ছিল, আমি বলেছিলাম যে ওটা করতে হবে না, ওটার জন্য আমি ক্লাসে যে স্যাম্পল ম্যাথটা দিয়েছিলাম আমাদের থার্ড লেকচারে, আমি সেটা আজকে এখন সলভ করব। সেই স্যাম্পল ম্যাথটা হচ্ছে গিয়ে আমাদের ওখানে আসবে। আমার কথাটা কি ক্লিয়ার? বুঝাতে পেরেছি? জি ম্যাম। তারপরে আমরা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর একটা ম্যাথ আবারও দেখবো, যেহেতু আমরা ওটা আমি বলেছি যে ডিরেক্টলি করিনি, আমি ম্যাথটা আবারও করে দেখাবো। তারপরে হচ্ছে কি আমরা আজকে ডেপ্রিসিয়েশনে চলে যাব। সো আজকে মেইনলি আমরা যেটা নিয়ে করব সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। সো আই হোপ আমার ইয়াটা দেখা যাচ্ছে। আমি একটু ফ্রন্ট সাইজটা বড় করে লিখি যাতে আমরা দেখতে পাই। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ছিলাম, এবং কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা দেখেছিলাম দিস ইজ দ্য কাইন্ড অফ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আমরা দেখেছিলাম যে আমরা যখন ইন্টারেস্ট পে করছি, একটা প্রিফিক্স টাইমের পরে ইন্টারেস্টের উপরে আবার নতুন করে ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হয়, এরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমার যে ম্যাথটা দেওয়া ছিল আমি তো ভুলে গিয়েছি। তো আপনারা এখন আমাকে বলবেন, আমি সেই ওয়াইজ লিখবো। তো ম্যাথ যে কোনো একজন, আমি যাকে বলবো উনি বলবেন। জিহাদ ছিলেন সেই ক্লাসে, তো জিহাদ বলেন আমি যে স্যাম্পল ম্যাথটা দিয়েছিলাম, স্যাম্পল ম্যাথটা কি ছিল? জিহাদ কে আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে হ্যাঁ, পাচ্ছি। সো স্যাম্পল ম্যাথটা একটু বলেন কষ্ট করে। আপনি ক্লাসটাতে ছিলেন এই জন্যই জিজ্ঞাসা করলাম, স্যাম্পল ম্যাথটা বলেন। ম্যাম ওটা আমার ফার্স্ট ক্লাস ছিল তো ম্যাম, আমি আপনি কিছুই লেকচার কমপ্লিট করেন নাই, তোলেন নাই? জি ম্যাম। এটা খুবই খারাপ। আচ্ছা, সুরাইয়া আক্তার কি সেই ক্লাসে ছিলেন? জি ম্যাম। তো স্যাম্পল ম্যাথটা একটু কষ্ট করে বলেন আমাকে। আমি এটা ম্যাথ বলেছিলাম, এটা আমি বলেছিলাম যে আপনারা পারলে সলভ করবেন, আদারওয়াইজ আমি সলভ করে দিব। জি ম্যাম বলতেছি। স্যাম্পল ম্যাথ 2 ছিল মোস্ট প্রবাবলি নাম্বারটা। ম্যাম 2। মানে কন্টিনিউয়াস ইন্টারেস্ট জি ম্যাম, থেকে এটা আমরা যে স্যাম্পল ম্যাথটা ম্যাথ 2 2, ছিল। স্যাম্পল ম্যাথ 1 টা হচ্ছে কি আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে পেয়েছিলাম, এটা স্যাম্পল ম্যাথ 2 হওয়ার কথা। ম্যাম 2 টা পাচ্ছি না, মেবি 1 টা দেখতে পাচ্ছি। সরি ম্যাম। ক্লাসের অবস্থা এটাই বোঝা যাচ্ছে, খুবই খারাপ। ওকে, ম্যাম আমি নাদিম, বলি। নাদিমও ছিলেন না, আমি যাকে যাকে বলবো তিনি বলবেন। নাদিমও ছিলেন, নাদিম বলেন। নাদিম আছে ক্লাসে? ইয়েস ম্যাম। আছে আপনার কাছে স্যাম্পল ম্যাথটা কন্টিনিউয়াস কম্পাউন্ড ইন্টারেস্টের? না ম্যাম। আমি কি রেকর্ডেড ভার্সনটা শেয়ার করি নাই? আমি কি আমার লাস্ট ক্লাসের রেকর্ডেড ম্যাম ভার্সন ওইটা শেয়ার করেছি? ম্যাম রেকর্ড তো সবগুলা শেয়ার করা হয়েছিল। সো যদি আমি রেকর্ডেড ভার্সন শেয়ার করে থাকি, হুইচ মিনস আপনাদের তো ওটা গো থ্রু করার কথা, তাই না? এবং কথা অনুযায়ী ইয়েস ম্যাম। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা ক্লাস শেষে করে ফেলার কথা,
কারণ হচ্ছে কি এরকম আমি প্রত্যেকটা ক্লাস শেষে দিতেই থাকবো। এই যে আমি এবার বলে দিই আসলে বিষয়টা যেটা কি দাঁড়াবে ফাইনাল। ধরেন আমি ক্লাস টেস্ট দিলাম, ক্লাস টেস্ট দেওয়ার সাথে সাথে আমি যে চ্যাপ্টার 20 শেষ করি ক্লাস টেস্ট দিব, কারণ চ্যাপ্টার 20 অনেক বড় এবং চ্যাপ্টার 20 ইটসেলফে 3টা চ্যাপ্টারের সমান। আমি এটাই বলে দিই, এটা 3টা চ্যাপ্টার কন্টেন্ট একসাথে দেওয়া, এই জন্য ইজিলি আমি এই চ্যাপ্টারটা এই বইটা থেকে পড়াই। তো এই 3টা চ্যাপ্টার শেষ করায় যখন আমি এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব, তখন দেখা তারপর পরীক্ষার পরের দিন পরীক্ষার দিনই তো বললো যে আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটাও সাবমিট করে দেবেন, 2টা মার্কস একসাথে দিব। তখন কি হবে আপনাদের অবস্থা জানেন? আপনারা বলবেন যে ম্যাডাম এখন সময় দেন, আমরা তো অ্যাসাইনমেন্ট করি নাই, এটা হয়েছে সেটা হয়েছে, এক গাদা অ্যাসাইনমেন্ট জমে গেছে। কিসের জন্য জমে গেছে? কারণ ক্লাসগুলো কিন্তু হয়ে যাচ্ছে, আমরা কেউ অ্যাসাইনমেন্ট কেয়ারও করে দেখছি না, আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো করেও দেখছি না, অথচ সিআররাও রেগুলার পোস্ট দিয়ে যাচ্ছে, আমিও ক্লাসের রেকর্ডিং শেয়ার করে দিচ্ছি, সবই অ্যাজ ইট ইজ চলছে। ইভেন এই যে আমি এখন যেটা বুঝলাম, লাস্ট ক্লাসে আমার ইনস্ট্রাকশন এরকম ছিল যে আমি একটা রেকর্ডেড ভার্সন শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ওইখানে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো বলে দিচ্ছি, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আপনাদের এটা এটা আসবে, এগুলা করবেন। মানে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এরও আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, বলেছে ওটাও আসবে, শুধুমাত্র ওদেরও আমি একটা স্যাম্পল ম্যাথ দিই, ওই স্যাম্পল ম্যাথটা আপনারা করবেন না, যেহেতু আপনাদের যে স্যাম্পল ম্যাথটা দেওয়া ছিল সেটা আপনারা সলভ করে আসবেন। তো এই যে ইনস্ট্রাকশন গুলো আমরা সব মিস করে যাব। তারপরে দেখা যাবে এই যে মার্কস, তারপরে আমাকে আবার প্রশ্ন করছে ম্যাডাম আমি কেন অ্যাসাইনমেন্টে কম মার্কস পেয়েছি, কিন্তু আপনি তো আসলে কাজ করেন নাই, তো কাজ যদি আমি প্রপার ওয়েতে না করি আমি তো সেই মার্কস আপনাকে কম দিবই। এবং স্যার আপনারা অনেক কষ্ট করে ক্লাস করতে আসেন, বিশ্বাস করেন, আমি এটা ফিল করি, আমি এটা বিলিভ করি, অনেক কষ্ট করে ক্লাস করতে আসেন। বলছি এই করোনার সময়ে আমরা নিজের পকেটের টাকা খরচ করে টিউশন ফি দিয়ে ক্লাস করছি। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি না স্যার, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, টাকা দিতে হয়, পাবলিকেও টাকা দিতে হয়, পাবলিকের থেকে বেশি দিচ্ছেন, এই জন্য বললাম নিজের টাকা খরচ করে পড়তে আসছি। প্রবলেম সবার লাইফে থাকে, অনেক ঝামেলা ঝামেলা সবার থাকে। আমি আপনি বলতে চাচ্ছেন ম্যাডাম আমার নেটে সমস্যা, ইটস এ জেনুইন ইস্যু, আমার নিজেরও নেটের সমস্যা, আমি ঢাকায় থাকি, আমার বাসায় নেটে কি পরিমাণ সমস্যা ইউ কান্ট ইমাজিন। আমি দুইটা ফোন, দুইটা হচ্ছে গিয়ে সিম একটা মোবাইলে ভরে রেখেছি, যে মানে দরকার হলে মোবাইল ডেটাতে যাব, যখন যেটাতে যেতে হয়, জিপি দরকার হলে জিপিতে যাই, আমার বাসায় জিপি নেটওয়ার্ক পাওয়া যায় না বাই দা ওয়ে, আমি টেলিটকের মানে ইন্টারনেট দিয়ে আমি ক্লাস নিচ্ছি, এরকমও করি। ইস্যুস সবার লাইফে থাকে, প্রবলেমস থাকে, এভরি প্রবলেম হ্যাজ ইটসেলফ সলিউশন। সো আমরা চাইলে সলিউশনটা বেরও করতে পারি। আমি কথাগুলো বলতাম না, কিন্তু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথস ক্লাস। আমি যেমন আজকে ক্লাসের শুরুতে এই জন্য বলেও দিলাম, যেহেতু আমি তাদের বেসিকটা নেই নাই, বেসিক ম্যাথ নেই নাই, আমি জানি না কেমন করেছেন, আমি বললাম যে ওদের আজকে ক্লাসটা নিলাম, আমি ওদের ক্লাসটা নেওয়ার সময় মনে হচ্ছে যে এই ক্লাসটা আমি আপনাদের রেকমেন্ড করব, ওদের লেকচার 5 যেটা আজকে আমি এটা হয়তো আপলোড দিয়ে দিব, ওটা একটু দেখে নিন। কারণ কি সেখান থেকে আপনার লার্নিং থাকবে। আমার কি কোনো বেনিফিট আছে? আমার কোনো বেনিফিট নাই, বিশ্বাস করেন, আপনাদের যদি আমি না পড়ায় চলে যাই আমার কোনো জায়গায় কোনো জবাবদিহি করতে হবে না, কোনো সমস্যা নাই। আপনারা যদি কতজন স্টুডেন্ট আছে পার্মানেন্ট ক্যাম্পাসে? অলমোস্ট 40 জন আছে এই বিজনেস ম্যাথে। এই 40 জনের মধ্যে যদি 20 জন ফেল করে, ইউনিভার্সিটিরই তো ভালো, আপনি নতুন করে কোর্সটা নিবেন, তাই না? ইউনিভার্সিটিটা আমাকে বলবে যে তুমি দাও লাইলা পাস করায় দাও, এরকম কিন্তু কিছু নাই। আপনি খারাপ করলে ইউনিভার্সিটির কোনো সমস্যা নাই। আমি যদি টেকনিক্যালি চিন্তা করি তো ইউনিভার্সিটির ভালো, আর আমি জানি না তারা আসলে কিভাবে চিন্তা করেন। সো আমি আপনাদের ভালো কথা চিন্তা করছি, ক্লাসে যদি কনসেন্ট্রেশন না দেন, দেখেন এখন যথেষ্ট বড় হয়েছে, আমি প্রথম ক্লাসেই বলেছি যে এই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবো, ক্লাসে কনসেন্ট্রেশন রাখবো, আদারওয়াইজ আমার লার্নিংটা আসবে না। তো যদি না বুঝেন এইভাবে আমি হয়তো বলবো না, আজকে বলার রিজন আছে, আজকে যথেষ্ট মনে হলো যে স্টুডেন্টদের মধ্যে যেটা হচ্ছে যে আমার যেটা সমস্যা, আমি যেহেতু রেকর্ডিং গুলো ইউটিউবে দিয়ে দিই, আমি দেখি যে স্টুডেন্টরা খুব কম হচ্ছে গিয়ে ইউটিউবে দিলে যেটা সুবিধা, স্টুডেন্ট কে কে দেখতে পাচ্ছে ওই ইমেইল, মানে ইমেইল অ্যাড্রেস সহ আমার কাছে আসে, আমি এটা চেক করতে পারি, দেখতে পারি, এটা একটা সুবিধা বলা যেতে পারে। সেই সুবিধা থেকে আমি দেখতে গেলাম যে স্টুডেন্টরা ক্লাস রেকর্ডিং
ক্লাস রেকর্ডেড ভার্সন তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হচ্ছে, বাট সেখানে তারা খুব কম এগুলোকে দেখে এবং সেখান থেকে কাজগুলো করে থাকে। তো এটা মানে আমি যেটা বলবো যে এটা আপনি জাস্ট নিজেরটা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। পরীক্ষার আগে একগাদা অ্যাসাইনমেন্ট নিয়ে বসে যাবেন, তখন কোনো লার্নিং হবে না। অথচ যদি রেগুলার প্রসেসে জাস্ট আপনি হাফ এন আওয়ার টাইম দিতেন আমার কোর্সের জন্য, আপনার কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যেত। আচ্ছা, এখন কার কাছে লাস্ট ক্লাসের এই স্যাম্পল ম্যাথটা আছে তিনি হ্যান্ড রেইজ করেন, যিনি বলতে পারবেন। হ্যান্ড রেইজ করেন, আমি সেখান থেকে একজনকে সুযোগ দিই। আচ্ছা, রাসেল বলেন, মোহাম্মদ রাসেল। জি ম্যাম। Calculate the compound interest when take 5 lakh টাকা where আচ্ছা invest আচ্ছা, একটু আমি লিখবো তো। জি ম্যাম। ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট when 5 লাখ টাকা, না? আচ্ছা, জি ম্যাম। ওকে। where invest for 7 years 3 months আচ্ছা, 5 লাখ টাকা 7 ইয়ার্স 3 মান্থের জন্য ইনভেস্টেড করেছে। জি ম্যাম। at the rate of হ্যাঁ, বলেন। interest 6.93% compounded quarterly ইন রেট অফ ইন্টারেস্ট বলেছেন হচ্ছে গিয়ে 6.93%. ওকে, থ্যাংক ইউ রাসেল। জি ম্যাম, ওয়েলকাম। 6.93%, না? ওকে, সো আমাদের এই বেসিক ইনফরমেশন গুলো ছিল, যেটা আমরা হচ্ছে গিয়ে আমি ওনার কথা শুনে বা আমাদের যে স্যাম্পল ম্যাটটা ছিল সেখান থেকে আমি আসলে বেসিক ইনফরমেশন গুলো শুনে আমি বসাচ্ছিলাম। আচ্ছা, সেখানে আমি বলেছিলাম হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি এভাবে বলেছিলাম, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রেট when 5 লাখ টাকা were invested for 7 years 3 months at the rate of interest 6.93% compounded quarterly. আচ্ছা, প্রথমে কম্পাউন্ডেড কোয়ার্টারলি দিয়ে কি বুঝি সেটা একটু বুঝা যায়। কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে হচ্ছে গিয়ে আমার এখানে পেয়েবল পিরিয়ড যেটা, অর্থাৎ আমার ইন্টারেস্টটা পে করার জন্য, এই যে আমি আজকে ক্লাসে সেটা বলবো যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা মানে কতগুলো ইনস্টলমেন্ট পে করলে আমার ইন্টারেস্ট একদম আমি লোন নিলে আমার লোনটা উইথ প্রিন্সিপাল অ্যামাউন্ট পে হয়ে যাবে, আমরা সেটা ক্যালকুলেশন করবো। তো নাম্বার অফ ইনস্টলমেন্ট যেটাকে বলে। তো এখানে একটা ইয়ারের ইনস্টলমেন্ট বোঝার জন্য এখানে বলেছে যে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ একটা বছরে 3 মাস পর পরে আপনাকে এই ইন্টারেস্টটা পে করতে হবে। সো আমি যেটাকে বলছিলাম যে পেয়েবল পিরিয়ড যেটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হবে পেয়েবল পিরিয়ড, যেটা আমরা একটা স্মল টি দিয়ে দেখাচ্ছিলাম, এটা আমরা এখানে হচ্ছে গিয়ে 4 দিয়ে 4 টাইমস, যেটা কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর দিচ্ছি। তাহলে 3 মাস পর পর যদি আমি ইন্টারেস্ট পে করি, তাহলে বছরে কয়েকটা ইন্টারেস্ট পে করব? 4 বার। যদি কেউ না বুঝেন আমি বোঝার জন্য লিখছি, বছরে যেহেতু 12 মান্থকে আমি 3 মাস পর পর দিচ্ছি, সো 3 দিয়ে ডিভাইড করলাম, সেখান থেকে আমি কিন্তু 4 টাইমস এটা পেয়েছি। আচ্ছা, এখানে আমি কয়েকটা মিস্টেক করে আসছি, যে মিস্টেক গুলো দেখাই। প্রথমে আসি যে আমরা জানি যে নাম্বার অফ ইয়ার্স এটাকে সবসময় কিসে দেখাইতে হয়, এটাকে সবসময় হচ্ছে গিয়ে আপনার ইয়ারে কনভার্ট করতে হয়। তো এখানে সমস্যা হয়ে গেল যে আমার এখানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে গিয়ে 7 ইয়ার্স এর সাথে আবার একটা লেস লাগাই দিয়েছে। লেসটা কি, যে 3 মান্থ। 3 মান্থটাকে কি ইয়ারে নিতে হবে না? তো ইয়ারে নেওয়ার জন্য একটা খুব কমন একটা ওয়ে আছে। কিচ্ছু যদি না বুঝি তাহলে জাস্ট এটা মনে রাখবেন যে এখানে যে মান্থটা বলা থাকবে সেই মান্থটাকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে 12 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা ইয়ারে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যদি কিচ্ছু না বুঝি তাহলে আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে হচ্ছে সেটা এখন আমি একটু দেখাই, জাস্ট বোঝার জন্য এটা দেখাচ্ছি। এটা আমি এবার মুছে দিব। এটা হচ্ছে এরকম অনেকটা, যে আমরা জানি যে 12 months is equal to 1 year, না? এরকম একটা বিষয় আছে। তাহলে 12 মান্থ ইকুয়াল টু যদি 1 ইয়ার হয়, আচ্ছা ঠিক আছে, সমস্যাটা মুছেই দিব। 12 ইয়ার ইকুয়াল টু 1 ইয়ার যদি হয়, তাহলে আমরা সেখান থেকে যদি যাই, তাহলে 1 মান্থ ইকুয়াল টু কি হবে, মানে আমি ধর 1 মান্থ না, আচ্ছা 1 মান্থ আসলাম, 1 মান্থ ইকুয়াল টু কি হবে, আমি শর্টকাটে লিখছি। তাহলে 1 মান্থ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 বাই 12। তাহলে যদি 1 মান্থের জায়গায় আমি এখন এখানে 3 মান্থ আনতাম, তাহলে এখানে কি হতো, 3 বাই 12।
বা যদি 3 মান্থ না আনতাম, আমি যদি এখানে 6 মান্থ আনতাম তাহলে 6/12 6/12 এইভাবে যেত, তাই না? সো এই বেসিসে আমরা হচ্ছে কি ওই যে বললাম যে ওখানে এইটা আমরা ঐকিক নিয়মের যে ম্যাথটা বুঝি সেটাই আসলে আমরা এখানে করে আসছি। জাস্ট আমি এটা যদি মনে না থাকে যে শর্টকাটে বললাম। স্পেশালি আমরা যখন বিসিএস এর ম্যাথ করি এরকম অনেক শর্টকাট ম্যাথস ফর্মুলা শিখি, সো সেইখানে আমরা চলে গেলাম। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে 7 এর সাথে আমরা এটাকে অ্যাড আপ করে নিব। তাহলে 12/3 এটা হয় হচ্ছে গিয়ে 1/4 ফ্র্যাকশন, এটাকে আমার পরবর্তীতে যোগ করতে হবে। সো এখানে কি হবে 7, আমি একটু ফ্র্যাকশনটা জাস্ট শর্টকাটে করে ফেলতেছি, না 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 ভুল লিখলাম, 28 প্লাস 1 পুরাটা হচ্ছে আমার নিউমেরিটরে পড়ছে। আমরা জাস্ট ভগ্নাংশ যেভাবে সলভ করে সেখানে আমি জাস্ট ওই ফরম্যাটে যাচ্ছি, আর কিছুই করছি না, জাস্ট আমার টাইমটা সেভ করার জন্য। ম্যাম 7.25 7.25 ম্যাম। তো 29/4 আমি একটু বলে নিই যারা বুঝতে পারবেন না। আচ্ছা, তো এটার আমি যখন এই যে ফ্র্যাকশনটা আসলাম এখানে আসলো হচ্ছে গিয়ে 29/4। তো এইটাকেই ভাঙলে মানে ক্যালকুলেটরে আমার প্রেস করলে, যেহেতু আমরা এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব, এটার অ্যান্সার কি বললেন ম্যাডাম? 7.25 25। জি ম্যাম। 7.25 ইয়ার্স। সো আমরা এটাকে এইভাবে নিয়ে আসবো। আপনার কথা, আপনি প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এখানে আমি কি ফ্র্যাকশনে আনবো কিনা, বা আমি আমি কি ডেসিমাল পর্যন্ত আনবো কিনা, আমি ফ্র্যাকশনে রাখতে চাই। আপনি চাইলে এটাকে ফ্র্যাকশনে রাখতে পারেন, ডেসিমালে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। ম্যাথমেটিক্যাল প্রসেসটা ঠিক থাকলেই হলো, এখানে আমি খুব রিজিড না। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পরে যে জায়গাটা আমাদের কারেকশন করতে হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টকে আমরা সবসময় কিসে নিয়ে যাই? পার্সেন্টাইলে নিয়ে যাই। সো এটাকে আমাকে পার্সেন্টেজে 100 দিয়ে ভাগ দিতে 100 হবে। দিয়ে ডিভাইড করব। এক্স্যাক্টলি। সো আমরা 100 দিয়ে এটাকে কি করব যে ভাগ করব। এখানে আমরা কোনোভাবেই এটাকে হচ্ছে গিয়ে পার্সেন্টেজে রাখতে পারবো। এটাই হচ্ছে ইন্টারেস্টের সিস্টেম। এবং আরো একটা কথা আছে, কোনো জায়গায় যদি রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে বলে সেই ক্ষেত্রে তাহলে উল্টো হবে, যখন ভ্যালুটা আসবে তখন কিন্তু সেটাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। আচ্ছা, তাহলে এটাকে ভাগ করলে অ্যান্সার কি আসে? 0.0693। ওকে, সো এখন আমাকে এটা বলেছে, এখন আমার এখান থেকে বের করতে হবে কি, যে আমাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি সেটা আমরা বের করব। আমার এটার ভ্যালুটা দেওয়া নেই, এটাই আমরা হচ্ছে গিয়ে বের করে নেব, এটাই আমার কোশ্চেন মার্ক। এইবার কথাটাতে আসি, কম্পাউন্ড ইন্টারেস্টটা আমি জানি না, এটা আমাকে বের করে নিতে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আমরা জানি দেয়ার ইজ নো ডিরেক্ট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। সো যেহেতু ডিরেক্ট ফর্মুলা নাই, আমরা দেখেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন করছি তখন এটা ঘুরিয়ে পেঁচে একটা ফর্মুলা দিয়েছি টু ক্যালকুলেট দ্য ডিউ অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ডিউ অ্যামাউন্ট বের করার জন্য আমাদের একটা ফর্মুলা থাকে, তো সেই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য ডিউটা বের করব। তো ডিউ অ্যামাউন্টটা যদি বের করি, সেই ডিউটা থেকে প্রিন্সিপালটা যদি মাইনাস করে দিই তাহলে যা বাকি থাকে, কারণ এই প্রিন্সিপালটাই আমি লোন করেছিলাম, আর ডিউ অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে উইথ ইন্টারেস্ট আমি যেটা পে করছি, দ্যাটস মাই ডিউ অ্যামাউন্ট। সো যদি আমি সেই ডিউ অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে দিই তাহলেই হচ্ছে গিয়ে দেখা যাবে যে এক্সট্রা যে অ্যামাউন্ট আই এম গোয়িং টু পে হুইচ ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট আই ক্যান ক্যালকুলেট। যারা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি একটু লিখছি। সো ডিউ অ্যামাউন্টে আমরা যে দেখতে পাচ্ছি যে ডিউ অ্যামাউন্টটা কি, যে আমার যে প্রিন্সিপালটা থাকে আমি শর্টকাটে লিখছি, প্রিন্সিপালটা প্লাস হচ্ছে গিয়ে আমার যেটা ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা মিলে ডিউ অ্যামাউন্টটা পেয়ে থাকি। তো প্রিন্সিপাল আর ইন্টারেস্টটাকে অ্যাডজাস্ট করে যদি আমি ডিউ অ্যামাউন্ট পেয়ে থাকি তাহলে এখন আমার ইন্টারেস্টটাকে বের করতে হবে, ইন্টারেস্টটা কি মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, সেটাই হচ্ছে গিয়ে আমার এখানে জরুরি। তো কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন আমার জরুরি তখন হচ্ছে গিয়ে আমি যেটা করছি জাস্ট ডিউটা থেকে, অর্থাৎ এটাকে ডিউটি এ দিয়ে এক্সপ্রেস করে, সো ডিউটা থেকে আমি জাস্ট হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করে নিব। সো সেক্ষেত্রে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব। এইভাবে আমরা এখানে ম্যাথসটা করব। তো এখন আসি আমাদের যা যা গিভেন দ্যাটে যেটা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার অনেকগুলো ইনফরমেশন আছে, পিও আছে, এনও আছে, আরও আছে, টিও আছে। আমাদের দুইটা ফর্মুলা ছিল,
কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের। এখন আমি যাকে বলবো তিনি আমাকে সে ফর্মুলাটা বলবেন। সো কে বলবে? ওই ক্লাস তো অনেকেই করেছেন। আচ্ছা, আশরাফুল বলেন। কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য আমরা ডিউ অ্যামাউন্ট বের করেছিলাম, এটার জন্য দুইটা ফর্মুলা বলেছিলাম, তো দুইটা ফর্মুলাটা একটু বলেন তো শুনি। ফার্স্ট ফর্মুলা হইছে n ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, ওকে, আর সেকেন্ড ফর্মুলাটা? n ইকুয়াল টু p 1 প্লাস r ডিভাইডেড t ইনটু n ইনটু t। আচ্ছা, উনি দুইটা ফর্মুলা বললো, দেখেন ওখানে বলে এন বলতে বোঝাচ্ছে যে ডিউ অ্যামাউন্ট ইন nth ইয়ার। সো আমি এটাকে এন না লিখে এও লিখতে পারি, ডিউ অ্যামাউন্টও লিখতে পারি, ফিউচার ভ্যালু লিখতে পারি, সাব টু ইউ। আমি জাস্ট এ লিখছি যেহেতু এন লিখতে গেলে এখন আমার, আচ্ছা একবার এন লিখি, আমার এই যে যেহেতু এখানে ওয়ার্ডে টাইপ করে লিখছি একটু ডিফিকাল্ট হয়ে যায় লেখাগুলো, এই কারণে আমরা সাধারণত এগুলো একটু আমি অ্যাভয়েড করি। তো এইভাবে এন বলছে, তো এখানে উনি দুইটা ফর্মুলা বললো, একটা বললো হচ্ছে গিয়ে a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, এইটা, আর একটা বললো হচ্ছে p ইন্টু 1 প্লাস r ডিভাইডেড বাই t টু দি পাওয়ার tn, এরকম আর একটা ফর্মুলা বললো, দুইটা ফর্মুলা বললো। এখন আমার প্রশ্ন তো দাঁড়াবে যে আমি আসলে ম্যাডাম কোনটা ইউজ করব? আমি ম্যাডাম ইউজ করব হচ্ছে গিয়ে আমার যেটা ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনের বেসিসে আমার যে সেই ইনফরমেশনের বেসিসে আমার যে ফর্মুলাটা যায়। তো এখানে আমার সবগুলোই দেওয়া আছে, পিও দেওয়া আছে, এনও দেওয়া আছে, আরও দেওয়া আছে, কি দেওয়া আছে, টিও দেওয়া আছে। তাহলে কি আমি সবগুলো ইউজ করতে পারি না আমার ক্যালকুলেশনে? জি ম্যাম। তাহলে সবগুলো যেহেতু ইউজ করতে পারি, এই কারণেই আমি হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। আপনি বলতে পারেন ম্যাডাম আমি তো ফার্স্ট ফর্মুলাটাও ইউজ করতে পারি না, যদি আমার সব ইনফরমেশন দেওয়া থাকে তখন আমি ফার্স্ট ফর্মুলা ইউজ করে যদি ম্যাথটা করি তাহলে আমার প্রপার ক্যালকুলেশন আসবে না, যেহেতু এখানে পেয়েবল পিরিয়ডের কথা বলা আছে অলরেডি, সো এটা তখন ডেফিনেটলি আমার ভুল আসবে, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তো আমি ঠিক মনে হয় লিখেছি, ফর্মুলাটা লিখেছি ঠিক, এটা হচ্ছে গিয়ে আমার সেই ফর্মুলা। তা এখন এরপরে কি করব? এরপরে কিছুই করার নেই, এখন আমরা যা ভ্যালু আছে সেগুলো বসাই দেবো। এখন আমরা তো কেউ এন এর ভ্যালু জানি না, তো আমরা এন এর ভ্যালু বসাবো না, এন এর মতো অ্যাজ ইট ইজ থাকবে। আমরা কি পি এর ভ্যালু জানি? জি ম্যাম। Yes, ma'am. আমরা কিন্তু পি এর ভ্যালুটা জানি। আমরা যেহেতু পি এর ভ্যালু জানি, যেটার ভ্যালু জানি সেটা বসাবো, যেটার ভ্যালু জানি না সেটা বসাবো না। সো পি এর ভ্যালুটা জানি 5 লাখ, সেটা বসাই দিলাম। আমি মিস্টেক করলে আমাকে বলবেন। তারপরে হচ্ছে গিয়ে আর আর এর হচ্ছে ভ্যালু জানি 0.6, 0.0693 সেটা জানি, ডিভাইডেড বাই টি এর ভ্যালুটাও জানি, টি হচ্ছে গিয়ে পেয়েবল পিরিয়ড। 4 এখানে হচ্ছে গিয়ে আমরা বছরে কয়টা পে করছি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি এরকম একটা কথা ছিল, সো সেখান জি থেকে ম্যাম। জানছি যে আমরা 4 বার এখানে বছরে ইন্টারেস্টটা পে করছি। এরপরে আসি টু দি পাওয়ার টি এন বা এন টি যাই বলেন, সো এখানে হচ্ছে টু দি পাওয়ার, তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে আমার ওই যে ওখানে আছে হচ্ছে 7.25, 7.25, আর টি হচ্ছে 4। টি হচ্ছে 4, সো সেখানে আমি সেটা বসাবো, বসাই দিলাম। তো এখানে ক্যালকুলেশনটা করতে যাব, তো ভিতরের অংশটা আগে করে আসি, 5 লাখটা বাহিরে থাকুক, যেহেতু আমরা জানি এখানে একটা লগের বিষয় আসবেই, এটা বুঝাই যাচ্ছে। সো ভিতরের ভ্যালুটা কতটুকু আসে, 1 এর সাথে 6.093 ডিভাইডেড বাই 4, এটার সাথে 1 প্লাস করলে কতটুকু আসে অ্যান্সার? প্রথমে হচ্ছে ম্যাম ক্যালকুলেটরে 1.017325 এটা, ইয়েস ম্যাম। ওকে। সো দেন টু দি পাওয়ার আমরা বুঝতেই পারছি 4 7 28 আর পয়েন্ট এটা মিলে মনে হয় 29 এরকম মনে হয় এটার ভ্যালু, তাই না? টু দি পাওয়ার, জি ম্যাম। জি ম্যাম 20 ওকে। সো টু দি পাওয়ার 29। তারপরে এখন যেটা ঝামেলা হয়ে গেল, ঝামেলাটা কি হয়ে গেল বলেন তো?
এটাকে আমরা কি ডিরেক্টলি এখন ম্যাম কিছু করতে পাওয়ারটা পারবো? আমাদের মানে ইগনোর করতে হবে, দ্যাটস ওয়াই হ্যাঁ, লগ উভয় আমরা পাশে এখানে হচ্ছে এটাকে ডিরেক্টলি সলভ করতে পারবো না। যদি রেকর্ডেড ভার্সন ক্লাসটা শুনে থাকেন ওখানে দেখবেন যে আমরা এখানে ডিরেক্টলি সলভ করতে পারবো না। কেন করতে পারবো না সেটাও বলেছি। জি কারণ ম্যাম। আমরা এখানে অনেক বড় অ্যামাউন্ট নিয়ে আসলে কাজ করি। যেমন দেখেন 5 লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট। আমার সারা বছরে এই টাকা আমরা অনেকে আর্ন করতে পারি না। এরকম একটা অ্যামাউন্ট। তো সেই অ্যামাউন্টের উপর আপনি ইন্টারেস্ট অ্যাপ্লাই করছেন। তো সেখানে যদি আমি ডিরেক্ট এখানে ভ্যালুটা বসিয়ে দিতাম, কিছু অংশ মানে ধরেন আপনার হয়তো মনে হতে পারে যে এইখানে ক্যালকুলেশন হয়তো 100 টাকায় 10 পয়সা মিসিং হচ্ছে। 10 পয়সা না, ধরেন 100 টাকায় 1 টাকা মিসিং হচ্ছে। কিন্তু 100 টাকায় 1 টাকা মিসিং আপনার কাছে হয়তো কোনো বিষয় না। বা ধরেন 1000 টাকায় 1 টাকা মিসিং কোনো বিষয় না। কিন্তু যখন আমি 1 লাখ টাকা ধরছি, 1000 টাকায় 1 টাকা মিসিং মানে 1 লাখ টাকায় আমার অলমোস্ট 100 টাকা মিসিং। তাহলে আমার 5 লাখ টাকায় 500 টাকা মিসিং হয়ে যাবে। এটা কিন্তু ছোট কোনো অ্যামাউন্ট না। বুঝতে পারছি কত বড় অ্যামাউন্ট? তো তখন জি ম্যাম। আমাদের যেটা হয় যে একদম এক্সাক্ট ভ্যালুটা বের করা দরকার হয়। আপনার যদি কোনো কনফিউশন থাকেন ইউ ক্যান টক টু এ ব্যাংকার। উনাদের সাথে কথা বললে জানো, উনাদের যদিও সফটওয়্যার ডেভেলপ করা থাকে, কিন্তু উনারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে আপনার উনারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে উনাদের ওই সফটওয়্যারটারও তো মানে সফটওয়্যার ডেভেলপ করা থাকলেও কি সেখানে আমাকে হচ্ছে গিয়ে ফাংশন দিতে মানে আমার ওখানে ফর্মুলা রাইট করতে হবে, জাস্ট লাইক আমার এক্সেল এর আমরা যেরকম ফর্মুলা দেই। তো সেখানে আমরা যখন দিতে যাচ্ছি তখন সেখানে হচ্ছে গিয়ে আমার আমি লগটা সার্চ করছি, এই কারণে হচ্ছে গিয়ে এটা খুঁজতেছিলাম যে লগের সিম্বলটা আছে নাকি, নাহলে আমি লগ লিখে কাজ করব, সিম্বলটা হয়তো ইউজ করব। আচ্ছা, সো যেটা বলছিলাম, তো সেখানে হচ্ছে গিয়ে তখন দেখা যায় যে ওদের ওই সফটওয়্যারটা তো আমাকে একটা মানে এক্সেল এর মতো। ম্যাম তো লগটা মনে হয় পাবেন না এখানে। হ্যাঁ, এখানে মনে হয় লগের সিম্বলটা নাই, একটু দেখে নিলাম শেষের দিকে কি ছিল কিনা। আমার মানে আমার মনে নেই, অনেকদিন এইখান থেকে লগ মানে কোশ্চেন যখন করি তখন তো আর লগ ইউজ করতে হয় না। হ্যাঁ। একটু দেখছি আমি, নাই মনে হয়। আচ্ছা, লগ আছে, আমি একটু দেখাই দিই লগ, কারণ লাগতেই পারে। আমরা যখন লগ নিয়ে কাজ করব তখন দেখবেন যে এই যে ধরেন আমি এখানে করতে গেলাম, এই যে এইখানে কিন্তু লগের সিম্বল গুলো সবই আসে। এবং ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন যখন আমি দিতে যাব সেটা আমি এখান থেকে করে নিতে পারবো। ইভেন ম্যাট্রিক্সের ম্যাথ যখন করব তখন দেখবো যেখানে ম্যাট্রিসেস থেকে আমি এখান থেকেই আপনার হচ্ছে গিয়ে যদি অনলাইনে থাকি তাহলে দেখবেন যে এখান থেকে হচ্ছে কি ইয়াটা নিয়ে এসে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, আমরা লগ নিয়ে কাজ করব, এখানে সিম্বলটা নাই আমাদের। তো তখন যেটা হয় যে এটা একটা কিন্তু বড় অ্যামাউন্ট, 500 টাকা কিন্তু কম না। তো এই জন্য আমাদের অ্যাকুরেট ভ্যালুটা লাগে, এই কারণে আমরা লগ অ্যাকুরেট ভ্যালুটা আনার জন্য আমরা এখানে লগটা ইউজ করছি। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করব। জানি যে আমরা যখনই ঝামেলায় পড়বো আমাদের এখন থেকে হেল্প করার জন্য একজন বড় ভাই আছেন, উনি হচ্ছেন লগ ভাই। সো ওনাকে আমরা ওইটা ইউজ করবো। সো অ্যাপ্লাই লগারিদম on both side. সো আমরা বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করছি। তো যেটা হবে অ্যাজ ইট ইজ, যদি কোনো সংখ্যা থাকে তার সামনে লগ চলে আসবে। সো an এটার সামনে হচ্ছে গিয়ে লগ চলে আসলো, আমি যেহেতু লগ অ্যাপ্লাই করলাম। তারপরে হচ্ছে কি লেফট সাইডে আসি, লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ সাম ভ্যারিয়েবলস এন্ড দেয়ার রিলেশনশিপ ইজ মাল্টিপ্লিকেশন। আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি যাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে। সো মাল্টিপ্লিকেশনের জায়গায় আমরা বেসিক ম্যাথে পড়েছি, আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের সময় যদি আমরা লগারিদম অ্যাপ্লাই করি, মানে অনেকগুলো ভেরিয়েবল আছে তাদের মধ্যে সম্পর্ক মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো সেখানে যদি আমি লগারিদম অ্যাপ্লাই করে থাকি তাহলে মাল্টিপ্লিকেশনটা কনভার্ট হয়ে কিসে চলে যায়, মাল্টিপ্লিকেশনটা কনভার্ট হয়ে চলে যায় হচ্ছে কি আপনার অ্যাডিশনে, অর্থাৎ যোগ, মানে মানে প্লাস সাইনটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমার প্রথমে আসবে হচ্ছে লগ 5 লাখ, যেহেতু আমি এখানে লগারিদম অ্যাপ্লাই করেছি লগ 5 লাখ, এখানে যেহেতু 5 লাখের সাথে এই যে এই ভিতরের ব্র্যাকেটের এটার সম্পর্ক হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে, সো এটার এগেইনস্টে আমার সিম্বল আসবে হচ্ছে পজিটিভ সাইন।
তারপরে এই লগ এইটা বসানোর কথা, কিন্তু সমস্যা হচ্ছে এই সেকেন্ড যে ভেরিয়েবল এখানে আছে, ভেরিয়েবলের উপরে কি আছে, একটা পাওয়ার আছে। পাওয়ার তো লগারিদমে যদি আমরা দেখি যে একটা বেজ আছে এবং বেজের উপর একটা পাওয়ার আছে, তাহলে যখন আমরা লগ অ্যাপ্লাই করি তখন পাওয়ারটা কি হয়, উনি আর উপরে বসে থাকে না, উনি কি করে, সামনে চলে দৌড় দিয়ে সামনে চলে আসে। সো এখানে আমার পাওয়ার যিনি ছিলেন 29, উনি সামনে চলে আসলেন, এবং দেন আমার যে এখানে যে ভ্যালুটা ছিল 0.017325 সেটা আসলে সো লগ 5 লাখ এর ভ্যালুটা কত, এটা আমরা কিভাবে করব, জাস্ট আমরা ক্যালকুলেটর নিব, লগ 5 লাখ লিখবো, সেটা একটা ভ্যালু আসবে, এটা একটু বলেন আমাকে। ম্যাম 5.69897 আচ্ছা, আমি পুরোটাই লিখছি যেহেতু অনেকের ক্যালকুলেটর ফাংশন, এক একজনের ক্যালকুলেটর ফাংশন এক এক রকম হবে, এই কারণে আমি সবগুলাই লিখছি, কিন্তু আমরা ফাইনালে যখন অ্যান্সার করব আমরা ডেসিমাল দশমিকের পরে দুইটা ঘর ইউজ করব, দুইটা বা তিনটা হাইয়েস্ট, যদি তিনটা নিই তাহলে সবসময় যাতে তিনটা নিই, দুইটাই স্ট্যান্ডার্ড নেওয়া, নাহলে দুইটা নিলে দুইটা। এরপরে আমরা আবার ক্যালকুলেটর প্রেস করব 29 লিখে লগ লিখবো, লিখে 1.017325। আচ্ছা, আমি এটা যাকে বলবো সে এটা ক্যালকুলেট করে এখন আমাকে বলবে, কারণ আমার ক্লাসে আসতে হলে সবাইকে ক্যালকুলেটর নিয়েই আসছে আমি জানি। মাহবুব আলম ক্লাসে আছেন? মাহবুব আলম ক্লাসে আছে? আচ্ছা, মোজাহিদুল ইসলাম ক্লাসে আছেন? Yes, ma'am. আচ্ছা, ক্যালকুলেটর আছে কাছে? জি ম্যাম। আচ্ছা, সো আপনি ক্যালকুলেটর প্রেস করেন 29 দেন লগ দেন 1.017325, বলেন আমাকে অ্যান্সারটা কত আসছে। আচ্ছা, কেউ কি এটা বের করেছেন? জি ম্যাম বলেন জি answer। ম্যাম। জি ম্যাম 3331796 আকিব বুঝিনি, আরেকবার যদি বলেন, সরি। 0.21 633 6331796 0.21633। আচ্ছা, এতটুকুই থাকি, হ্যাঁ, যেহেতু এর আগের বারও ডেসিমেলের পরে আমি 5টা ঘর নিয়েছি, এইটাও 5টা নিলাম। এখন দুটাকে অ্যাডজাস্ট করেন, যোগ করেন, যোগ করলে কত আসে? 5.9153। ঠিক আছে, জি তো এটা কিসের জি। ভ্যালু সমান, এটা হচ্ছে গিয়ে আমার যেটা লগ an Log ছিল A। সেটার ভ্যালু সমান হচ্ছে গিয়ে এই যে আমি যেটা পেলাম এখন, এটা হচ্ছে গিয়ে লগ an এর সমান। এখন আমার কথা হচ্ছে আমি তো শুধু এর ভ্যালু চেয়েছি, মানে ডিউ অ্যামাউন্টটা চেয়েছি, লগ সহ তো চাই নাই, তাহলে লগ কেও চাই। এখন আমরা একটা সিস্টেম জানি, আমি জাস্ট দেখার জন্য বোঝার জন্য বলছি, সিস্টেমটা কি, যে আমরা চাইলেই কোনো কিছুতে সাইড চেঞ্জ করতে পারি, সাইড চেঞ্জ করে কি করতে পারি, এইটার যে ভ্যালুটা আছে সাইড চেঞ্জ করলে কি হয়, মাল্টিপ্লিকেশন হলে সেটা হচ্ছে গিয়ে ডিভাইডেশন আকারে চলে যায়, তো সাইড চেঞ্জ করে আমরা ডিভাইডেড বাই লগ এইভাবে দিয়ে দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে পশ লগ হচ্ছে একটা পশ জিনিস, উনি আসছেন আমাদেরকে হেল্প করতে, তো পশ জিনিসকে তো আমি এইভাবে চট করে ডিভাইডেশন আকারে দেখাতে পারি না, তো ওনাকে কিভাবে দেখাবো, ওনাকে আমি লিখবো হচ্ছে গিয়ে অ্যান্টি লগ লগ। অ্যান্টি লগ মানেও হচ্ছে লগের অপোজিট জিনিস, যেটা মানে ডিভাইডেশন, সেটা লগ ইনভার্স 1। ম্যাম কিন্তু অ্যান্টিলগটা আবার একটু রিক্যাপ করলে। হ্যাঁ, বুঝাচ্ছি। সো এইখানে তখন আমরা এটাকে হচ্ছে গিয়ে এইভাবে লিখবো এবং দেন আমরা সেখান থেকে ক্যালকুলেশন আসবো। আচ্ছা, এখানে যেটা হলো যে লগ এ
ইজ ইকুয়াল টু 5.1 এই যে সামথিং এটা চলে আসলো। তো পরবর্তীতে আমার তো শুধু এ মানে ডিউ অ্যামাউন্টটা বের করতে হবে। আমি শুধু ডিউ অ্যামাউন্টটা বের করার জন্য আপনার হচ্ছে গিয়ে তখন লগটাকে কি করতে পারতাম যে আমার যেহেতু এখানে সে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তো পরের অংশটাতে সে যে কিন্তু ডিভাইডেশন মানে পরের ভেরিয়েবলের সাথে লেফট সাইডে পাঠিয়ে দিলে এটার সাথে তার সম্পর্ক হয়ে যেত ডিভাইডেশন। কিন্তু সমস্যা হচ্ছে লগ যেহেতু একটা মোর স্পেসিফিকলি যেটাকে বলবো যে লগ হচ্ছে একটা কৌণিক অনুপাত, এই যে সাইন ট্যান মানে থিটা আমরা যেগুলো বুঝি কোণের অনুপাত। তো যেহেতু সে একটা কোণের অনুপাত এবং সে একটা মানে সে কোনো নর্মাল ভেরিয়েবল না, তো তাকে চাইলেও আমরা এরকম একটা সংখ্যার সাথে ডিভাইডেশন আকারে লিখতে পারি না। সো ম্যাথমেটিক্স এ যে কোনো একটা কিছু ধরেন আমি বললাম যে মাহবুব, মাহবুবের অপোজিট হবে হচ্ছে অ্যান্টি মাহবুব, এরকম ভাবে লেখা যায়। তো যেহেতু লগকে আমি লিখতে পারলাম না, আমরা লগকে ডিভাইডেশন আকারে যেহেতু লিখতে পারলাম না, সো ডিভাইডেশন আকারে যখন লিখতে পারো না তখন লগ এর ডিভাইডেশন কি, লগের অপোজিটটা জাস্ট টোটাল অপোজিট। সো সেই ক্ষেত্রে আমরা তখন এটাকে লিখবো হচ্ছে গিয়ে অ্যান্টি লগ এইভাবে। এবার আছে ক্যালকুলেটরে কিভাবে অ্যান্টি লগ পাবো। দেখেন ক্যালকুলেটরে আপনার একটা বাটন আছে শিফট, এই বাটনটা প্রেস করবেন, একদম দেখবেন যে যেই ক্যালকুলেটরে ইউজ করেন না কেন যেই মডেলেরই, সেটা লেফট সাইডে আপার কর্নারে একটা গ্রে কালারের বাটন আছে, ওটার বাটনটার উপরে লেখা আছে শিফট। ওই বাটনটা প্রেস করে লক প্রেস করেন, করার সাথে সাথে আপনার ক্যালকুলেটরে দেখবেন আমি এখন যেভাবে লিখবো ঠিক এইভাবে স্মল 10 এরকম একটা ডিসপ্লেতে দেখাবে, ঠিক আছে। সো স্মল 10টা আসলে স্মল 10টা আসার পরে এই যে 5.9153 এটা লিখে দেন, তাহলেই দেখেন একটা ভ্যালু পাবেন। ওটা আমাকে বলেন। ম্যাম অ্যান্সার হচ্ছে 822,810.10 822,810 আর একটু বড় ভ্যালু আসার কথা। জি ম্যাম 10.8313 পয়েন্ট 822,810 হ্যাঁ 0.8313 হ্যাঁ। So this is my due amount. Finally আমি আমার ডিউ অ্যামাউন্টটা পেয়ে গিয়েছি। সো 7 বছর 3 মাস পরে 5 লাখ টাকার ডিউ অ্যামাউন্ট হচ্ছে 8 লাখ টাকা সামথিং। তাহলে আমরা কি পেলাম, আমি 8 বছর পরে 7 বছর পরে কত টাকা পে করব সেটা পেলাম। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কি সেটাও দেওয়া আছে। তাহলে মানে যে টাকাটা আমি লোন করেছিলাম, তাহলে আমি দিলাম 8 লাখ টাকা আর লোন করলাম 5 লাখ টাকা, তাহলে অতিরিক্ত যে টাকাটা দিলাম সেটা কি হওয়া উচিত আমার ইন্টারেস্ট, এবং সেখানে সেই ইন্টারেস্টটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট। সো দেয়ারফর দ্য কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে, A minus P এটা হবে হচ্ছে গিয়ে আমার যে ডিউ যেটা মাইনাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল সেটা। সো এখানে আমার ডিউ অ্যামাউন্ট আমরা অলরেডি পেলাম 8,22,810.8313 মাইনাস আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 5 লাখ টাকা, অ্যান্সারটা কত আসে 3,22,810.8313। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এইভাবে আমরা চাইলে আমাদের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কম্পাউন্ডের কথাও বলা থাকে সেখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টও ক্যালকুলেশন করে দেখাতে পারি। এখন আসি যে কম্পাউন্ড ইন্টারেস্ট হোক আর সিম্পল ইন্টারেস্ট হোক, আমাদের একটা কনসার্ন থাকে যে আমরা যখন লোনটা নিচ্ছি আমাদের লোনটা কিভাবে আসলে আমরা রিপে করব। ম্যাক্সিমাম কেসে দেখা যায় ব্যাংক থেকে আমাদের যে হিসেবটা দেখায়
সেখানে হচ্ছে আমাদেরকে প্রপার ইনফরমেশন দেয় না, বা আমাদের আসলে এমন ভাবে ইনফরমেশন দেয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাই ডিউ থেকে যায়। আমরা হয়তো ইন্টারেস্টটা ক্যারি করতে থাকি, কিন্তু আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেখা যায় যে ডিউ থাকতে থাকে, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে আমরা আর পেমেন্টটা পাই না, মানে সেটা পেমেন্ট আসলে আমরা করতেই থাকি না, এই কারণে হচ্ছে গিয়ে আমার এটা ডিউ হতে থাকে। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন, আমি হঠাৎ করে একটা টেক্সট পেলাম, সেটার জন্য জানতে চাচ্ছি জাস্ট। এই বছর কি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট আরো কমিয়ে দিয়েছে? জি ম্যাম, কত পার্সেন্ট করেছে কেউ বলতে পারবেন? 10 0.5 point something for না, 6 years আমি maybe. আমি একটু বলে নিই। মানে আগে আমি যেটা দেখতাম, ওই যে পারিবারিক সঞ্চয়পত্র যেটা 1 লাখ টাকার জন্য মানে 9.12 এত% ইন্টারেস্ট দিত, মানে জি সেই হিসাবে 912 টাকা আসতো 1 লাখ টাকা। জি এখন সেখানে আসছে 864 টাকা 1 লাখ জি টাকা, মানে আরো কমাই দিচ্ছে গভর্নমেন্ট। আহারে, কি হবে জীবনে। মানে আমি আমার কথা চিন্তা করছি না, বাংলাদেশ মানে ইনফ্লেশন রেটটা এখন এত হাই, মানে রিয়েল সিনারিয়েট আমার কাছে যে ম্যাক্রো পড়াই তো, এগুলা নিয়ে অনেক চিন্তা করতে হয়। তখন আমি চিন্তা করি যে যা অবস্থা আমাদের, তাতে হচ্ছে কি কয়দিন পর না খায় থাকা লাগবে। আজকাল যে অবস্থা, টাকা ব্যাংকে রাখার চাইতে বাসায় আলমারিতে রাখা ভালো। টাকা ব্যাংকের থেকে আলমারিতে রাখার থেকে ব্যাংকে রাখার জন্য তো সেই পরিমাণ সেভিংস লাগবে, আর তো সেভিংসই নেই। যেখানে টাকা রাখেন সেই জায়গায় সমস্যা। আপনার তো সেভিংসই নেই, মানে সেভিংসই নেই, আপনি টাকা রাখবেনটা কোথায়? মানে অবস্থাটা আমাদের এরকম দাঁড়াচ্ছে। আমি নিজে কালকে প্রথম আলোতে একটা ফিচার ছিল, মানে গরিবরা দুর্দশা, মানে মধ্যবিত্তদের অবস্থা খুবই খারাপ, গরিবরা আরো দুর্দশায়, এরকম। তো ওখানে একজন মানে কয়েকজনের সাথে কেস স্টাডিজ টাইপের স্যাম্পল কেস স্টাডি ওখানে কথা বলছে। তো ওখানে বলছে যে 2 বছর ধরে তার স্যালারি বাড়ে না, অথচ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তো এই কথাটাই আমি আমার কালকে আর একটা ক্লাসে বলছিলাম, যে আমার স্যালারি যা ছিল অ্যাজ ইট ইজ তাই আছে, অথচ কালকেই আমি কয়েকটা এক্সাম্পল দিলাম যে এই কাজ করলাম, সেখানে গ্রোসারি করলাম, সেখানে 30 টাকা বেশি দিলাম, রিক্সা ভাড়া এখানে 20-40 টাকা বেশি, মানে মানে 1 মাসের ব্যবধানে, 1 মাসও না। তারপর মেডিসিন কিনলাম, সবচেয়ে যে জায়গা আমার সবচেয়ে কস্টিং, যে মেডিসিন আমি করোনার শুরুতে মানে আমার 23 তারিখে যখন ধরা পড়ে, আমি এখনো মেডিসিন গুলো কন্টিনিউ করছি, যেহেতু আমার এখনো সিমটমস গুলো যায়নি এবং আমার কষ্ট মানে একটু প্রবলেমও হচ্ছে। সো আমি যেই মেডিসিন আপনার হচ্ছে গিয়ে মানে যেটাকে বলবো যে 100 টাকা দিয়ে কিনেছি, ঠিক 3 উইকস এর ব্যবধানে, মানে ধরেন 1 মাসে দিলাম, 1 মাসের ব্যবধানে সেটা দাম হয়ে গেছে 130 টাকা। মানে প্রত্যেকটা মেডিসিন এরকম দাম বেশি। তো কথা হচ্ছে গিয়ে আমার স্যালারিতে 1 মাসে 30 টাকা বাড়ে নাই, 30 টাকা কেন, 30 পয়সাও বাড়ে নাই। ইভেন 1 বছরও আমার স্যালারি বাড়ে নাই, ইভেন আমার 2 বছরও কোনো স্যালারি বাড়ে নাই, যা ছিল অ্যাজ ইট ইজ আছে। তাহলে এইভাবে যদি চলে, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে, আমার তো স্যালারি বাড়ছে না, তাহলে আমি কিভাবে সার্ভাইভ করবো? সিনারিওটা হচ্ছে এরকম। তো এইভাবে চলতে থাকলে টাকা তো সেভিংস তো দূরের কথা, মানে আমি বললাম না খেয়ে থাকতে হবে, না খেয়ে থেকে মরে যাবো এক একজন, এইভাবে চলবো আমরা। আচ্ছা, সো লাস্টে যেটা আসলে শিখাতে চাচ্ছিলাম, যে আমরা কিভাবে আসলে বুঝবো যে আমরা লোন করলাম এবং লোনটাকে আমরা পে করে হচ্ছে গিয়ে সেখান থেকে আপনার ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ আমরা হচ্ছে গিয়ে লোনটাকে রিপে করে দেব। যেমন এখানের কথাই আসি, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সুবিধার জন্য আমরা একটু হিসাব করে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে ডিউটা দাঁড়ালো হচ্ছে গিয়ে ফাইনালি, দাঁড়ালো হচ্ছে, আমরা ধরে নিলাম যে 8 লাখ টাকা। জাস্ট সুবিধার জন্য, মানে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে 8 লাখ টাকা লিখলাম। তো আমাদের ডিউ অ্যামাউন্টটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা ডিউটা আমি হচ্ছে গিয়ে এখন চিন্তা করছি কিভাবে পে করব। তো যদি একটু চিন্তা করে দেখেন, আমার এই ক্ষেত্রে আমরা হিসেবটা করব হচ্ছে গিয়ে আমার বছরে ইনস্টলমেন্ট কয়টা, এবং ইন টোটাল টাইমে, মানে সারা মানে যে টাইমটার জন্য আমি লোনটা নিছি এই সময় তাহলে ইনস্টলমেন্ট কয়টা দাঁড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কম্পাউন্ডেড কোয়ার্টারলি হিসাবে আমাদের বছরে ইনস্টলমেন্ট দাঁড়াচ্ছে 4টা, তাহলে 7 বছরে কয়টা দাঁড়ায়, 4 7 28।
28টা আর আরেকটা মান্থ আমার অতিরিক্ত দেওয়া আছে 3 মান্থ, তার মানে ওই সময় আমাকে আরেকটা ইনস্টলমেন্ট কি দিতে হবে। তাহলে ইন টোটাল ইনস্টলমেন্ট কয়টা হলো? 29। সো তখন আমরা যেই ডিউ অ্যামাউন্টটা যেটা আসবে সেটাকে 29 দিয়ে ডিভাইড করে দেব। তো 29 দিয়ে ডিভাইড করলে দেখবেন যে আপনার পার ইনস্টলমেন্টের পেমেন্টটা চলে আসবে। তো সেই হিসেবে যদি আপনি পেমেন্ট করতে থাকেন তখন দেখা যাবে যে আপনি আপনার প্রিন্সিপালটাও ক্যারি করছেন, প্লাস যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যাই বলেন না কেন সেটা আসছে, সেটাও আপনার একটু একটু করে পে হয়ে যাচ্ছে। সো আর 7 বছর 3 মাস পরে যে আপনি দেখবেন যে আপনার টোটালি হচ্ছে গিয়ে লোনটা রিপে হয়ে গেছে। এখন বললেন যে ম্যাডাম আমি কিভাবে আমার ডিউ অ্যামাউন্ট জানবো? খুবই সোজা, আপনি যখন লোন নিচ্ছেন আপনি তো নিজেই জানেন আপনি কত টাকা লোন নিচ্ছেন। না আমি যেটা করি, আমি ডিপোজিট করলে আমি হিসেব করি যে কত টাকা আমি পেতে পারি, আমার একটা ক্যালকুলেশন চলে আসে যে হ্যাঁ এই টাকা এত টাকা পাবো সেরকম। সো প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি জানেন, নাম্বার অফ ইয়ার্সও জানেন, কত বছরের জন্য, ধরেন আপনি 5 বছরের জন্য ডিপোজিট করছেন, তাহলে আপনাকে যদি 5 বছরের জন্য ডিপোজিট করতে ইন্টারেস্টটা জানবেন, আপনাকে কত টাকা ইন্টারেস্ট দিবে এবং সেই ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে কত বছরে বছরে, এই যেমন গভর্নমেন্টে যদি সেভিং সার্টিফিকেট আপনি লোন করেন, সেভিং সার্টিফিকেট এগেইনস্টে কিন্তু পার মান্থে আপনাকে ইন্টারেস্ট ক্যারি করতে হবে। আবার গভর্নমেন্টের সেভিং সার্টিফিকেট যদি আপনি কিনেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে পার মান্থে ওরা ইন্টারেস্ট পে করবে। তো সেভাবে যদি হয় তাহলে আপনি আপনার বছরের ইনস্টলমেন্ট হবে 12টা, 5 বছরের জন্য হলে 5 12 60। সো 60টা ইনস্টলমেন্ট আপনি পে করবেন বা রিসিভ করবেন। যেমন আমি একটা কমন হিসাব করেছিলাম যে একটা সময় পর্যন্ত এরকম ছিল, যদি আমি গত বছরের ইন্টারেস্ট ওয়াইজই বলি, 9.12% বললাম না, তো সেই অনুযায়ী হচ্ছে 100 টাকায়, সরি মাই মিস্টেক, 1 লাখ টাকায় 912 টাকা হচ্ছে গিয়ে আমরা ইন্টারেস্ট পাচ্ছি। তো কারোর যদি 20 লাখ টাকা থাকে, 20 লাখ টাকার সেভিং সার্টিফিকেট থাকে, তাহলে মাসে ধরেন আমি একটা গ্রস হিসাব করেছিলাম 18,000 টাকা মোটামুটি সে মাসে পাবে। 18,000 টাকা দিয়ে মোটামুটি মাসে চলা সম্ভব, এইভাবে ভেবেছিলাম ফুড কস্ট দিয়ে। মানে এটা আমার একদম বেসিক হিসাব ছিল যে গ্রামে চলে যাবে যে থাকার সময়। এখন যেরকম দেখছি তাতে 20 লাখ টাকাও যদি কারো সেভিংস থাকে অনেক টাকা, এটা সেটাই বলছে 20 লাখ টাকা একটা সেভিং সার্টিফিকেট থাকলে সে বেঁচে থাকতে পারবে। এখন দেখা যাচ্ছে তাও সম্ভব না। তো এই ছিল আমার একটা হিসাব। তো আমি হিসাবটা করেছিলাম কি করে, যে হিসাবটা করেছিলাম এইভাবে যে আপনার হচ্ছে গিয়ে 1 লাখ টাকায় আমাকে 912 টাকা দিচ্ছে, তাহলে আমার 20 লাখ টাকায় প্রতি মাসে কত টাকা দিবে, এইভাবে হিসাবটা করেছিলাম। এবং বছরে বছরে হিসাবটাও করেছিলাম, পার ক্যাপিটা ইনকাম ওয়াইজও সেটা যাচ্ছিল। এইভাবে বিষয়। এখন 18,000 টাকায় ঢাকা শহর কেন, কোনো একটা উপজেলা শহরেও 18,000 টাকায় সংসার চালানো সম্ভব না। আর তাহলে তো অনেকেই আছেন ঢাকার বাহিরে থেকে, সম্ভব স্যার? মানে জাস্ট নিজের বেসিসে চিন্তা করেন। না ম্যাম, বাসা বাড়ি তো 18,000 টাকা নিয়ে নিবে, পরে থাকবো কোথায় আর খাবো কি? আমি উপজেলা শহরের কথা বলেছি, চিন্তা করেন উপজেলা শহরে এটা সম্ভব না। মানে আমার বাড়ি যেখানে, গ্রামের বাড়ি, ওখানে মাঝে মধ্যে যাই, তো ওখানে গেলেও মানে আমার কাজিন আমাকে বলে, তো ওর হিসেবে আমি দেখলাম যে জি ওইটা মানে দ্যাটস এ রিমোট প্লেস, ডেফিনেটলি অনেক সময় লাগে ঢাকা থেকে যেতে। অথচ সেখানেও বাসা ভাড়া যেরকম, ফুডের কস্ট তো আর ওখানেও কম না। যে চালের কেজি যদি ঢাকাও 60 টাকা হয় ওখানেও 60 টাকা, ঢাকায় যদি তেলের লিটার আপনার 90 টাকা হয় ওখানেও 90 টাকা। সো দাম তো আর কম না। তো এইভাবে আসলে কিভাবে মানুষ চলবে, আই এম সরি, আমার মাঝে মধ্যে আমি খুব কনসার্ন হয়ে যাই, চিন্তা করলে মাথা গরম গরম হয়ে যায়। ওকে, সো এরপরে আমরা যে টার্মটা পড়বো দ্যাটস কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে এরপরে পড়বো। এটার জন্য আমি একটু চলে যাচ্ছি আমরা বইয়ের কোথায় ফলো করব, এবং এটার জন্য আমরা ফলো আপ ম্যাথসটা আমি অলরেডি ওই যে বললাম রেকর্ডেড ভার্সন ক্লাসে আমি একটা স্যাম্পল ম্যাথ দিয়েছি, ওটা আমার স্যাম্পল ম্যাথ 3 হবে, ওটার বেসিসে হচ্ছে আসবে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কাছে ক্লিয়ার না আমরা কিভাবে করলাম সলভ? বইয়েও ঠিক একইভাবে সলভ করা আছে, এবং বইয়ের এক্সাম্পল 4-5টা যখন করতে যাবেন বইয়ের সাথে আপনার অ্যান্সার মিলবে না, এবং ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে আমরা স্টেপ গুলো ফলো করব। বইয়ের স্টেপ গুলো একটু ওরা খুব বেশি শর্টকাট করে ফেলেছে, তো আপনাদের জন্য বোঝাটা ডিফিকাল্ট হবে।
আরেকটা একটু এলাবোরেটলি করবেন এবং বইয়ের সাথে অ্যান্সার মিলবে না, কারণ বইয়ের এখানে অ্যান্সার ভুল আছে, আমি বলে দিলাম 4 নাম্বার এবং 5 নাম্বারের দুটোরই অ্যান্সার ভুল আছে, সো ওখান থেকে ম্যাথসটা করার সময় একটু কেয়ারফুলি করবেন। আর 7 নাম্বার এক্সাম্পলটা যখন করব, এখানে একই ম্যাথ, আমরা প্রথম ক্লাসে যে ম্যাথটা করেছিলাম ওইটার মতো, ওখানে আমরা নাম্বার অফ ইয়ার্স বের করেছিলাম আর এখানে হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট বের করছে, এবং দেখবেন যে এখানে যখন রেট অফ ইন্টারেস্টটা বের করছে এটাকে আবার হচ্ছে গিয়ে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছে। আমরা মনে হয় জানি যে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা যখন আমি ক্লাসের শুরুতে আজকে বলছেন যে পার্সেন্টেজে নিয়ে যেতে, তো এখানে যেহেতু রেট অফ ইন্টারেস্টটাকে আমার প্রপার ভ্যালুতে দেওয়া নেই, তো এটাকে আমরা যখন ফাইনালি পেলাম 0.075, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমরা পার্সেন্টেজে নিলাম, সো আমরা ইন্টারেস্টটা পেলাম হচ্ছে 7.5, এভাবে আসলাম। তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ আসি, যেটা হচ্ছে যে ওই যে এখানে বলছে যে ফর ফিক্সড প্রিন্সিপাল দ্য টাইম পিরিয়ড এন্ড দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, if the compound interest increases continuously with the increase of frequency of compounding, then such growth in investment is called continuous compounding. ওনারা যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা ফিক্সড প্রিন্সিপাল সামটাকে নিচ্ছি এবং এটাকে আমরা একটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ধরে আমরা এটাকে হচ্ছে গিয়ে যখন আমরা এটাকে ইনভেস্ট করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখা যায়, আসলে একটু পানি খেয়ে নিই, কথা বের হচ্ছে না। সো দেখা যাচ্ছে যে আমি একটা ফিক্স টাকা, যেটা প্রিন্সিপাল সাম, আমি সেটাকে হচ্ছে গিয়ে ইনভেস্ট করেছি এবং কোনো কারণে সেটা মানে সেটার উপর একটা ফিক্সড আমরা যেটা জানি যে আমার একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে, সেটা 10% হোক 100% হোক যাই হোক না কেন, সেটা কিন্তু আমাকে বলে দেয় যে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আপনার উপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে। তো এই রেট অফ ইন্টারেস্টটা যখন অ্যাপ্লিকেবল হচ্ছে, সেখানে আমরা যেটা করি, মানে আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা জানি যে এই টাইমের মধ্যে আমরা টাকাটা লোনটা রিপে না করতে পারলে ডিফল্টার হয়ে যাবে, এরকমই আইডিয়া থাকে, এর বাইরে কিন্তু আর খুব ডিফিকাল্ট কিছু থাকে না। কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় সেটা হলো যে কোনো কারণে আপনি যদি হচ্ছেন গিয়ে এই লোনটা রিপে না করতে, মানে এই লোনটা যদি আপনি রিপে না করতে পারেন, তখন হলো আপনার উপরে কন্টিনিউয়াসলি একটা প্রেসার আসবে এবং দেখা যাবে যে আপনার উপরে চক্রবৃদ্ধি হারে লোন, মানে ইন্টারেস্টটা বাড়তেই থাকবে, মানে মানে একটার পর একটা ইন্টারেস্ট আপনার উপরে অ্যাপ্লিকেবল হতেই থাকবে, এইভাবে জিনিসটা আসলে আপনার উপরে কাজ করে। তো এই জায়গাটাতে আমরা এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। এবং কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ যেটা হয় যে আমরা এক্ষেত্রে আসলে ডিফল্টার হয়ে যাই, আরো মোর মানে স্পেসিফিকলি যদি বুঝাইতে চাই, সেই ওই যে আমি প্রথম ক্লাসে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম অনেকটা ওরকম হবে যে আমি কোনোভাবেই লোনটা পে করতে পারছি না, তো চক্রবৃদ্ধি হারে আমার উপরে লোনটা আসা শুরু করছে। সো এই কারণে হচ্ছে আমি যেহেতু ডিফল্টারই হয়ে যাচ্ছি, তো এই কারণে আমার উপরে হচ্ছে গিয়ে লোনটা এইভাবে এসে পড়ে এবং হচ্ছে গিয়ে আমি যেটাকে বলা যায় যে আমি লোনটা রিপে করতে পারি না, এরকম একটা সিচুয়েশন আমাদের জন্য অ্যারাইজ করে দেয়। তো সেই জায়গাটাতেই আমরা যখন এই ধরনের আওতায় আসবো, এটাকে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বলে। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ভেরি ইজি কনসেপ্ট, মানে মনে রাখেন যে আপনি ডিফল্টার হয়ে গেছেন, লোন অনেকদিন ধরে পে করতেছেন না, তখন আসলে কিভাবে আপনি লোনটা, আপনার লোন রেট অফ ইন্টারেস্টটা কেমন হবে এবং কি ডিউ অ্যামাউন্টটা কিভাবে আসবে, সেটাই আমার এখানে মেইন কনসার্ন পয়েন্ট। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, আমি কয়েকবার বললাম কারণ আসলে ইজি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটা এক্সাম্পল দেখি। আর আচ্ছা, এটার জন্য যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা খুব ইজি। এটার ডিউ অ্যামাউন্টের ফর্মুলাটা হচ্ছে পি ইনটু ই টু দি পাওয়ার আই এন। ওই যে মানে এটা আমার সবসময় মনে থাকে ফর্মুলাটা, পি ইনটু ই টু দি পাওয়ার আই এন। এটা হচ্ছে এখানে অ্যাপসাইলন, ঠিক লগের মতো আর একটা হচ্ছে গিয়ে আমার কোণের অনুপাত, ত্রিকোণমিতিক কোণের অনুপাত। সো আমরা এটাও আমি বলে দিব যে কিভাবে আমরা ক্যালকুলেটর এটা খুঁজে পাবো। তো সরি, e to the power in, সো এটা থেকে হচ্ছে কি আমরা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং যদি হয় তখন সেক্ষেত্রে আমরা ডিউটা এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করব। আর হচ্ছে গিয়ে যদি আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হয়, দেখেন এটার উপরেই আরেকটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট।
আসলে দেখা যায় যে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ আমাদের কোনো ইন্টারেস্ট রেট থাকে না, কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা বলে সেটা আর আমার উপরে একটা সময় অ্যাপ্লিকেবল হয় না, কারণ আমি তো বলেই দিলাম আমি ডিফল্টার হয়ে গিয়েছে, আমার উপরে লোনের বার্ডেনটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। তো যেহেতু আমি ডিফল্টার হয়ে গিয়েছে, আমার উপর লোনের বার্ডেনটা ইনক্রিজ হচ্ছে, আমি সেখানে আর আসলে কাজ করতে পারছি না। তো সেই কারণে নতুন একটা ইন্টারেস্ট রেট আমার উপরে আসে, সেটাকে আমরা বলছি যে রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট। তো সেটাও হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাবো। তো রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে আর ই বলে, এবং আর ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার আই মাইনাস 1। এই ফর্মুলাটা থেকে হচ্ছে রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্টটা আমরা খুঁজে পাই। রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্টটা আমরা এখানে খুঁজে পাচ্ছি, এটাই বলছিলাম। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে এখানে ম্যাথসটা করতে পারবো, মানে এই দুটো ফর্মুলা। তো এইটার জন্য কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আমরা টাইটেল দিই এবং দুটো যে ফর্মুলা পেলাম লিখে ফেলি। রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট আর ই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এবং একইভাবে ইফেক্টিভ ইন্টারেস্টও যখন আমরা বের করব তখন ইফেক্টিভ ইন্টারেস্টের জায়গায় আমার হচ্ছে গিয়ে এটার অ্যান্সারটা যখন একদম এরকম ডেসিমালে আসবে সেটাকে আমরা হচ্ছে গিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে নিয়ে যাব। এবং ডিউ অ্যামাউন্টের ফর্মুলাটা হচ্ছে গিয়ে পি ইন্টু ই টু দি পাওয়ার আইএন। সো ম্যাথসটা দেখি এখানে কি বলছে। সাপোজ টাকা 10 লাখ ইজ ইনভেস্টেড ফর 15 ইয়ার্স at 8% interest compounded continuously. আপনাকে আসলে বলেই দিবে যে মানে এটা যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হয় সেটা আপনাকে মেনশন করে দিবে। যেমন আমি বলছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টের সময় আমাকে মেনশন করে দিবে যে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কিনা, আর মেনশন না করা থাকলে আমরা বুঝবো সিম্পল ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট মেনশন করা থাকে। তো ঠিক একইভাবে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং যদি হয় আপনাকে বলে দিল, তার মানে হচ্ছে গিয়ে এখানে আমি 10 লাখ টাকা, এটা হচ্ছে অনেকটা আমার ফিক্সড ডিপোজিট যেগুলো আমরা ব্যাংকে রাখি, অনেকটা এই টার্মে আমরা এখানে ক্যালকুলেশন গুলো হয়। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে আমি 10 লাখ টাকা যেটা ইনভেস্ট করেছিলাম 15 ইয়ার্স এর জন্য, সেই টাকাটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি এটা আমার ইনক্রিজ করছে, এবং এটা 15 ইয়ার্স মানে 8% রেট অফ ইন্টারেস্ট আমি রেখেছি, কিন্তু এটাকে আমাকে বলে দিয়েছে যে এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তো তাহলে আসলে আমি কত টাকা পাবো এবং আসলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কেমন হবে, মানে ডিউ অ্যামাউন্ট আমার কাছে ব্যাংকের কাছে কেমন হবে, সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করব। তো আবারও আমি আমাদের ওয়ার্ড ফাইলটাতে চলে গেলাম। তো আমার আশা করি আমরা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং নিয়ে আইডিয়া পেয়েছি। সো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা এক্সাম্পল না 8টা করছে বই থেকে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার এখানে প্রিন্সিপাল যেটা ছিল প্রথমে, সেটা হচ্ছে কি 10 লাখ টাকা, then rate of interest আর একবার একটু কোশ্চেনটা দেখে আসি। রেট অফ ইন্টারেস্ট 8% ছিল এবং বলেছিল যে 15 ইয়ার্স এর জন্য আমার এখানে হচ্ছে গিয়ে ইনভেস্ট করেছে, এবং আমার এখানে বলেও দিয়েছে কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এবং বলেছে যে হোয়াটস দ্য প্রিন্সিপাল অরিজিনাল প্রিন্সিপাল আফটার 5 ইয়ার্স। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা 15 ইয়ার্স এর কথা বলেন। তো আমরা এইটা দেখানোর জন্য আসলাম। তো আমরা কিন্তু এটা ধরেই কাজ করব। এবং যদি এখানে টাইমটা বলেছে 5 ইয়ার্স, এটা 15 ইয়ার্স এর জন্য আমি ইনভেস্ট করতে পারি, কিন্তু 5 বছর পরে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং যদি থাকে তাহলে কি লোনটা হবে সেটা আমরা বের করব। সো আমার এখানে 8% ছিল রেট অফ ইন্টারেস্ট। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে পার্সেন্টেজে নিয়ে, মানে এটাকে ডেসিমালে যেহেতু নেওয়ার বিষয় আসবে, সেখানে গেলাম 0.08। এটা আসলো। এখন আমরা চলে যাই। হ্যাঁ, তো প্রথম যেটা আমাকে বের করতে বলেছে রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট।
So rate of effective interest is denoted by small r. And নিচে হচ্ছে গিয়ে আন্ডারস্কোরে আমরা স্মল ইটা দেখাচ্ছি, এভাবে দেখায়, এবং এটার ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার I minus 1. এখন আসি ইটা আমরা কিভাবে পাবো ক্যালকুলেটরে, বা আগে একটু ভ্যালুটা বসিয়ে দিই তারপরে বলি। তো এখানে আই বা আর সেম জিনিস, সো আমরা এখানে ই টু দি পাওয়ার 0.08 এটা একটু বসিয়ে দিলাম। সো এখানে মানে রেট অফ ই টু দি পাওয়ার আরও লিখতে পারেন আপনি। এখন আসি ইটা কিভাবে আমরা ক্যালকুলেটরে পাবো সেটা দেখি। তো আপনার ক্যালকুলেটরে আবারও তাকান, তাকানোর পরে হচ্ছে গিয়ে দেখেন লেফট সাইডে একটা গ্রে কালারের বাটন আছে টপ লেফটে, শিফট বাটনটা প্রেস করি, করার পরে দেখেন আপনার ক্যালকুলেটরে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে LN, এরকম করে লেখা, ইন এর মতো দেখায় বাট এটা হচ্ছে লন নট ইন। সো LN ওই বাটনটা প্রেস করেন, প্রেস করলেই দেখবেন যে ক্যালকুলেটরের ডিসপ্লেতে স্মল ই এই বাটনটা চলে আসছে, স্মল ই এই সিম্বলটা এসেছে। জি ম্যাম। আসার পর সাধারণত আমরা অনেকে ভাবে এখানে টু দি পাওয়ার দিতে হয়, না এখানে টু দি পাওয়ার দিতে হবে না, ডিরেক্টলি ভ্যালুটা বসাবেন। সো ডিরেক্টলি আমার এখানে ভ্যালুটা হচ্ছে 0.08, সো ইটা আসার পরে 0.08 টা লিখে ফেলবো আমি কিন্তু ক্যালকুলেটর ইউজটাও এখানে বলে দিচ্ছি। সো যদি আপনি কোনো কারণে নিজের ইচ্ছায় নিজের খুশিতে ঘুরতে ঘুরতে না করেন, তাহলে এটা পরবর্তীতে নিজে বুঝবেন, এবং ক্যালকুলেটর ইউজ না করে এই যে ক্লাসে না করার ইম্প্যাক্টটাও পরে বুঝে যাবেন এক্সামের সময়, কেন বলছি যে ক্যালকুলেটরটা ইউজ করতে ক্লাসে আমার সাথে সাথে। ঠিক আছে, সো আমরা মনে হয় সবাই এটা করেছি। যাদের কাছে ক্যালকুলেটর আছে, যাদের নাই তারা এইভাবেই চলতে থাকেন, পরীক্ষায় পাশ করা লাগবে না, আমি এটাই বলবো। বা বিজনেস ম্যাথে যদি কোনো মতে পাশ করে যান, ওই পাশের দরকার নেই। এরকম একটা অ্যান্সার আসছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, জি ম্যাম। তো তারপরে মাইনাস করলাম, মাইনাস করার পরে মনে হয় এটার অ্যান্সার আসবে 0.083। এখন আমরা কি জানি, এটা যেহেতু এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি আমরা এরকম মানে দশমিকে রাখতে পারবো? না ম্যাম, 100 দিয়ে গুণ করে দিব। আমরা কখনোই, আবারও যদি মনে না থাকে তাহলে মনে রাখি যে ইন্টারেস্টটাকে আমরা কখনোই দশমিকে রাখতে পারি না, এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে। আমরা ক্যালকুলেশন করার সময় সুবিধাটা আবার ওই যে পার্সেন্টেজ থেকে দশমিকে নিয়ে আসি, কিন্তু যখন অ্যান্সারে যাই তখন আবার এটাকে আমরা সুন্দর করে অরিজিনাল ফর্মে নিয়ে আসি। সো এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখবো যেটার অ্যান্সার আসবে হচ্ছে 8 পয়েন্ট, এটার অ্যান্সার কত? 328%। ম্যাম 83 না, 8 পয়েন্ট সামথিং আসবে, দেখেই বোঝা যাচ্ছে 0.08, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 83 হবে না, 8.3 হবে। পয়েন্ট 0.08 না? ও জি ম্যাম, একটু ভুল হয়ে গেছিল। সো এটাকে মাল্টিপ্লাই করলে পার্সেন্ট, তাহলে আমরা বুঝলাম যে আসলে যদিও আমাকে বলছিল 8% ইন্টারেস্ট, এই যে দেখেন মজাটাই দেখেন, 8% ইন্টারেস্ট আমাকে পে করছে, কিন্তু যখন কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ যাচ্ছে 8% না, এর থেকে অনেক বেশি ইন্টারেস্ট আসলে আমার এখানে চলে আসছে, দ্যাট ইজ 8.32%। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে কি ডিউ অ্যামাউন্ট। এখানে এখন ডিউ বের করতে বলেছে, ডিউ অ্যামাউন্ট কত বছর পরে বের করতে বলেছে? 5 বছর পরে বের করতে বলেছে। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি ছিল? এখানে ফর্মুলাটা খুব মজা, p ইন্টু ই টু দি পাওয়ার in, এরকম একটা ফর্মুলা। যারা লেখেন নাই তারা একটু বইটা কষ্ট করে খুলে দেখেন, গুগল ক্লাসরুমের বইটা দেওয়া আছে, ওখানে দেখেন ফর্মুলাটা এরকম দেওয়া।
তো ঠিক একই ভাবে এখানে সবগুলোর ভ্যালু বসায় দিব। পি এর ভ্যালু হচ্ছে গিয়ে কত জানি 10 লাখ টাকা। টাকাই নাই অথচ কোটি কোটি টাকার হিসাব করছে আমরা, চিন্তা করেন। জি ম্যাম, এত টাকা দেখলে না ভয় লাগে যে আসলে কি হয়েছে নাকি হয় নাই। এটাই ভাবছিলাম 10 লাখ টাকা নিয়ে হিসাব করছি, 10 লাখ টাকা চোখে দেখছি কিনা আমরা কেউ, এটা সন্দেহ আছে। সো 10 লাখ টাকা নিলাম, তার সাথে নিলাম, এর পাওয়ার কি, এর পাওয়ার হচ্ছে IN। তো এখন প্রশ্ন হচ্ছে কি ম্যাডাম, আইটা কোনটা নিব, ইফেক্টিভ ইন্টারেস্টটা নাকি আমার যে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে? ইফেক্টিভ ইন্টারেস্টটা না, রেট অফ ইন্টারেস্টটা নিতে হবে। আমার এখানে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 0.08 এবং সেটার সাথে হচ্ছে গিয়ে আমার এন এর ভ্যালুটা কি আসবে। এন এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমি এখানে 5 নিচ্ছি, কারণ আমাকে বলেছে এখন 5 বছর পরে ডিউ চেয়েছে। 15 বছর পরে ডিউ চাইলে আমি 15 নিতাম, যদি 10 বছর পরে ডিউ চেত তাহলে 10 নিতাম, যে কয় বছর যাবে সেই কয় বছরের ভ্যালুটা দিব। তো একই ভাবে আমরা আবার ক্যালকুলেটরে শিফট লন বাটনটা প্রেস করব, তাহলে আমার কি চলে আসবে, আমার চলে আসবে এপসাইলন যেটা, সেটা চলে আসবে এটার সাথে 0.08 into 5, এইটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দেখবেন যে আমার যেটা আসছে ওইটাই হচ্ছে এটার ভ্যালু, ওটা 0.04 ম্যাম, টোটাল অ্যান্সার হচ্ছে 1491824.698। আচ্ছা দাঁড়ান, আমি জাস্ট ভ্যালুটা লিখছি। সো এটার অ্যান্সার কত আসছে, মানে এই যে ই টু দি পাওয়ার সামথিং, এটার ভ্যালু আমার ক্যালকুলেটরে এরকম আসছে 1918। আচ্ছা, সো ফাইনালি অ্যান্সার কত আসছে? 14918149118। আচ্ছা এতটুকুই থাকুক। না ম্যাম না না আরো না, আছে, আরো আছে, হ্যাঁ হ্যাঁ 824.698। সো আমার দেখা যাচ্ছে যে আমি 10 লাখ টাকা যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ রাখি, সেই ক্ষেত্রে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হয়ে আমি দেখা যাবে 14 লাখ টাকা পাবো। 14 লাখ না, 14.5 লাখ টাকা পাবো। মাশাআল্লাহ, এত টাকা, ওই যে ওইটাই বললাম, এত টাকার হিসাব করছে, এই টাকা আমরা জীবনে দেখেছি কিনা সন্দেহ। আমি একদিন হিসাব করেছি যে সারা জীবন যদি আমি হালাল ইনকাম করি, তাহলে সারা জীবনে 1 কোটি টাকাও ইনকাম করতে পারবো না, মানে এখন যেরকম স্যালারি পাচ্ছি 1 কোটি টাকাও ইনকাম করতে পারবো না। চিন্তা করেন লাইফ কত ছোট। আচ্ছা, সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। আজকে আমরা নতুন করে কিছু তো যাবো না, নেক্সট ক্লাসে আমরা নতুন যে টপিকটাতে যাব, দ্যাট উইল বি অ্যাবাউট ডেপ্রিসিয়েশন এন্ড সিঙ্কিং ফান্ড, এবং নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে যদি এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়, হুইচ মিন্স তারপরে একটা ক্লাস পরে আমরা আমাদের ক্লাস টেস্টটা নিব। এটাই হলো বিষয়, এই জন্য বললাম মেন্টালি প্রিপারেশন না শুরু করেন, ক্লাস টেস্ট দেবো। আজকের ক্লাস থেকে আমরা কি কি অ্যাসাইনমেন্টে যাবো এবার সেটাতে যাই। আজকের ক্লাসে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর যে অংশটা, যেটা আমরা তো বই থেকেই করলাম, এটা ওখানে দেওয়া ছিল, এটা এক্সাম্পল 8, এটা আমরা নিব। এবং আমি আগের ক্লাসে যে রেকর্ডেড ভার্সনটা শেয়ার করেছি, ওখানে দেখবেন যে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর জন্য আমি একটা স্যাম্পল ম্যাথ দিয়েছি, ওই স্যাম্পল ম্যাথটা এটার সাথে অ্যাড হবে। বুঝাতে পেরেছি? মানে জি ম্যাম। কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে তো ওখানে বলাই ছিল কি কি করব, তারপর ওখানে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ও দিয়েছিলাম এবং সেখানেও একটা স্যাম্পল ম্যাথ বানিয়ে দিয়েছি। আচ্ছা যদি ধরেন সাপোজ, আমার এখন মনে পড়ছে না স্যাম্পল ম্যাথ ওটার সাথে দিয়েছি কিনা, যদি না দিই তাহলে লাগবে না, তাহলে শুধু এক্সাম্পল 8টা অর্থাৎ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং টাইটেল দিবেন, দিয়ে যে বইটা আছে ম্যাথে, বইয়ে যে ম্যাথসটা আছে ওইটাই করে রাখবো, ওটা করব। ওটার সাথে শুধু একটু অ্যাডজাস্ট করে, ওখানে যেহেতু 15 ইয়ার্স আমার ডিউ টাইম দেওয়া আছে, 15 ইয়ার্সটাও আমরা যাতে ওখানে অ্যাডজাস্ট করে আসি। আচ্ছা আমি ক্লাসটা এন্ড করি, বিকজ আমার আর একটা ব্যাক টু ব্যাক ক্লাস আছে। ম্যাম
জি বলেন। ম্যাম প্রেজেন্টে ম্যাম দেওয়া হয় নাই ম্যাম একটু লেট আমি করে ম্যাম আমি ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নেই, সো আমি যখন ম্যানুয়ালি নিব তখন আপনাকে জয়েন করতে হবে, তখন অ্যাটেন্ডেন্সটা পাবেন। আর যদি কোনো কারণে আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায়, নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করলে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা কনসিডার করা হবে। আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম জি তাহলে হচ্ছে ক্লাসরুমে কি নোটিশ দিয়ে দিব যে এক্সাম্পল 8 আর আগের ক্লাসের যে ম্যাথটা ওইটা? হ্যাঁ, এক্সাম্পল 8 আর আগের ক্লাসের যে রেকর্ডেড ভার্সন দেওয়া হচ্ছে ওখানে যা যা আমি আসলে মানে হ্যাঁ। অ্যাসাইনমেন্টে যা যা আনতে বলেছি ওইটা আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।